নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। এপ্রিল মাসের এক সকালে ভারতের মাটিতে পা দিলেন জন এলিয়েট ড্রিঙ্কওয়াটার বিটন। 47 বছর বয়স, স্বাস্থ্যবান, উন্নত দেহ, মন বিবিধ উৎসাহে ভরপুর। তিনি সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মানুষ, নিজেও আইন ও অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত, অক্সফোর্ডের র্যাংলার। কাব্য সাহিত্য সম্পর্কেও তার যথেষ্ট আগ্রহ। কলকাতা বন্দরে তিনি নামলেন অনেক আশা নিয়ে। বসন্তকালীন বাতাস ও রৌদ্রধৌত এই সুন্দর শহরটি দেখে মুগ্ধ হলেন তিনি। ভারতবর্ষ সম্পর্কে তার আগ্রহ অনেক দিনের। যৌবনে লন্ডন শহরে তিনি যখন আইনজীবী হিসাবে প্রসিদ্ধ হয়ে উঠছেন, সেই সময় একটি অতি কৌতূহলজনক মামলায় ওকালতি করার জন্য তার কাছে একটি প্রস্তাব আসে। ব্যাপারটা স্ত্রীলোকদের পুড়িয়ে মারা বিষয়ে। একদল হিন্দু আবেদন করেছিল যে স্বামীর মৃত্যুর পর সে একই চিতায় তার জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে মারার যে প্রথা ভারতে আছে তা আইন করে বন্ধ করা হোক। আরেক দল হিন্দু আবার এইরকম আইনে তাদের ধর্ম কলঙ্কিত হবে বলে সেই আইন জারির বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে আপিল করতে চায়। সেই বিরুদ্ধ পক্ষীয় হিন্দুরাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। বিষয়টি জেনে প্রথমে বেশ বিমূঢ় হয়ে গেছিল বিটন। জীবন্ত নারীকে পুড়িয়ে মারা হবে কিনা তা নিয়েও মতভেদ। সূত্রের কথা তিনি নানান পত্রপত্রিকায় পড়েছেন বটে, কিন্তু তার ধারণা ছিল এসব রূপকথা। ইউরোপেও ডাইনি ঘোষণা করে অনেক নারীকে পুড়িয়ে মারা হয়েছে। ইনকুইজিশনের বহু কদাচারের কথা তিনি জানেন, কিন্তু সে তো মধ্যযুগের কথা। এখন ঊনবিংশ শতাব্দী, মানব সভ্যতার এক নবজাগরণ হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মধ্যে দেখা দিয়েছে অসীম সম্ভাবনা। চতুর্দিকে প্রবাহিত হচ্ছে মুক্ত চিন্তার বাতাস। এর মধ্যে জ্ঞানীদের দেশ ভারতবর্ষে এতখানি কুসংস্কার আচ্ছন্ন অন্ধকার। সেই থেকে জন বিটন ভারতবর্ষীয় সমাজ নিয়ে পড়াশোনা শুরু করলেন। তার স্বদেশে তখন নারী মুক্তির আন্দোলন চলছে। চতুর্দিকে স্থাপিত হচ্ছে নানা ধরনের লেডিজ অ্যাসোসিয়েশন। নারীরা প্রকাশ্যে সভা সমিতি করে পুরুষদের সঙ্গে সমান অধিকার দাবি করছে। বিটন নিজেও মনে করেন যে ঈশ্বর পুরুষ ও নারী জাতিকে সমানভাবে বুদ্ধি, হৃদয় ও সুখ দুঃখের অনুভূতি দিয়েছেন। এতকাল পুরুষ যে স্ত্রী জাতিকে নিছক ভোগের সামগ্রী করে রেখেছিল এবং সমাজ জীবনে নারীর কোনো ভূমিকায় স্বীকার করেনি, সেটা অন্যায়। ইউরোপে নারীরা একে একে অনেক অধিকার দাবি করছে, কিন্তু বিটন জেনে দুঃখিত হয়েছিল যে ভারতের রমণীরা এখনও পদানত। তাদের পুড়িয়ে মারা বন্ধ হয়েছে বটে, কিন্তু এখনও তারা সারা জীবন দগ্ধ হয়। বিটন হচ্ছে সেই ধরনের মানুষ যারা কয়েকটি মহৎ ধারণার পরিপোষণ করে জীবনটা কাটিয়ে দিতে সুখ পান। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের চেয়েও পৃথিবীর মানুষের কিছু সুখ বৃদ্ধির চেষ্টা করেই তৃপ্তি পান এই ধরনের মানুষ। বিটন অকৃতদার এবং তার কোনো গৃহবন্ধন নেই। বিলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষ যখন তাকে ভারতে আইন সচিব করে পাঠাতে চাইলেন, তখন সে প্রস্তাবে সাগ্রহে সম্মতি দিয়েছিলেন বিটন। প্রত্যক্ষভাবে ভারতবর্ষকে জানার বাসনা তার এতদিনে চরিতার্থ হবে। বিটনের আগমনের অল্পকাল আগে লর্ড ডালহৌসি এসেছেন ভারতে বড়লাট হয়ে। ডালহৌসির আকাঙ্ক্ষা রাজ্য বিস্তারের, তা ছলে বলে ও কৌশলে যে উপায়ে হোক। আর তার আইন সচিব বিটনের বাসনা এই যে নবজাগরণের জোয়ার এসেছে ইউরোপে, তারই অনুরূপ কিছু এই প্রাচীন সুমহান সভ্যতার দেশ ভারতবর্ষেও সঞ্চারিত হোক। এই দুই রাজপুরুষেরই অবস্থিতি হলো রাজধানী কলকাতায়। পদাধিকার বলে বিটেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হলেন, অর্থাৎ এদেশের শিক্ষা ব্যবস্থায় তিনিই প্রধান। কলকাতায় উপস্থিত হয়েই তিনি জড়িয়ে পড়লেন নানা কাজে। তিনি দেখলেন কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে, পৃথকভাবে হিন্দু ও মুসলমান ছাত্রদের শিক্ষার জন্য। আর যেটা সবচেয়ে উজ্জ্বল প্রতিষ্ঠান, যেখান থেকে ছাত্ররা পায় পাশ্চাত্য জ্ঞানের আলো, সেই হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্র ছাড়া আর কারো প্রবেশ অধিকার নেই। শুধু হিন্দু হলেই হবে না, কিছুটা অন্তত বংশকৌলিন্য না থাকলে যে কোনো ছাত্রই হিন্দু কলেজে পড়তে আসতে পারে না। এই অদ্ভুত ব্যবস্থা দেখে তার খটকা লাগে। তাছাড়া তিনি দেখলেন পুরো শিক্ষা ব্যবস্থাটাই অস্বাভাবিক।
সংস্কৃত কলেজে শেখানো হয় সংস্কৃত, মাদ্রায় আরবি ফার্সি আর হিন্দু কলেজে ইংরেজি। বাংলাদেশে বাঙালি ছাত্ররা কেউ বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া শেখে না। ব্রিটেন ভাবলেন ইংল্যান্ডের ইংরেজ যুবরা শুধু গ্রিক ল্যাটিনের মাধ্যমে পড়াশুনো করছে, ইংরেজি শিখছে না। এ কি কল্পনা করা যায়? কিছু কিছু দেশীয় লোকদের সঙ্গে কথা বলে তিনি দেখলেন তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর এই কলকাতায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে নেটিভ বালকরা গড়গড় করে ইংরেজি বলতে শেখে, শেক্সপিয়ারের কাব্য মুখস্থ রাখে এবং গৃহদেবতার উপাসনার সময় হোমারের কাব্য থেকে পাঠ করে। এরা বাংলা ভাষা একেবারেই শেখে না এবং ইংরেজি কৃতিত্বের জন্য গর্ববোধ করে। ব্রিটেনের মনে হলো হিন্দু কলেজ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এ তো একটি ভৃত্য বানাবার কারখানা। সাম্রাজ্য বাড়ছে, সরকারি কাজকর্মও বাড়ছে, অল্প বেতনে ইংরেজ কর্মচারী পাওয়া দুষ্কর। তাই হিন্দু কলেজে পাশ করা ছাত্রদের মধ্যে থেকে এখন সরকারের নিম্ন বিভাগীয় কর্মচারী পাওয়া যাচ্ছে যথেষ্ট। কতগুলি ভৃত্য উৎপাদনের জন্য শেক্সপিয়ার, হোমার পঠন পাঠনের প্রয়োজন কি? এইসব ব্যাপার দেখে ব্রিটেন ক্ষুব্ধ হলেন। তিনি শিক্ষা সমাজের সভাপতি, তার কাজ শিক্ষা বিস্তার। ভৃত্য উৎপাদন তো নয়, শিক্ষা মানে তো আত্ম উপলব্ধি। যে ছাত্ররা মাতৃভাষা, নিজের সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে কিছুই জানল না, তাদের আবার শিক্ষা হলো কি? ব্রিটেন জানেন ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মূল কথাই হলো ছাত্রদের মধ্যে নিজের জাতি ও নিজের সংস্কৃতি সম্পর্কে একটা অন্ধ ভালোবাসা জাগিয়ে তোলা। আর ভারতবর্ষের ব্যবস্থা ঠিক বিপরীত। এখনকার ছাত্ররা শিখছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘৃণা করতে এবং অন্ধভাবে অনুকরণ করছে বিদেশি সংস্কৃতি ও ভাষার। এরকম ব্যবস্থায় এদের মধ্যে থেকে দৈবাৎ দুই একজন চিন্তাশীল মানুষ বেরিয়ে আসতে পারে, কিন্তু বেশিরভাগই তো দাস মনোভাব সম্পন্নই থেকে যাবে। অন্যান্য রাজকর্মচারীদের সঙ্গে কথা বলে ব্রিটেন বুঝতে পারলেন এরকম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রভুভক্ত দাস সৃষ্টি করাই ব্রিটিশ নীতি। তারা এদেশ শাসন করতে এসছে, এদেশে মানুষের আর্থিক উন্নতি ঘটানোর দায়িত্ব তাদের নয়। হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্রই ভর্তি করায় অভিপ্রেত। মুসলমানদের এখন ইংরেজি শিক্ষা দেওয়া উচিত হবে না। মুসলমানরা ঘুমন্ত সিংহ, ওদের এখন না জাগানোই ভালো। ইংল্যান্ড থেকে ব্রিটেন এসব কিছুই বুঝতে পারেননি। ইংল্যান্ডের জনসাধারণের ধারণা অধঃপতিত ভারতীয়দের উদ্ধার কার্যে ব্রিটিশ জাতি সেখানে নিযুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করতে, তবু ভারতবর্ষ শাসন করার গুরু দায়িত্ব তাদের নিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ ভারতীয়রা রাজ্য শাসনের রীতিনীতি সব ভুলে গেছে। তারা শুধু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব কলহ করে। কলকাতায় এসে ব্রিটেন বুঝলেন স্বদেশে এবং উপনিবেশে ব্রিটিশ নীতি দুরকম। ইংল্যান্ডের পণ্য ভারতে আসে বিনা শুল্কে, আর ভারতীয় পণ্য ইংল্যান্ডে গেলে তার উপর চড়া হারে শুল্ক বসে, যাতে আস্তে আস্তে ভারতীয় পণ্যের বাজার ইংল্যান্ডে একেবারে নষ্ট হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনভার তো নিয়েছে এই দেশে। ভারতীয়রা আস্তে আস্তে শিল্প উৎপাদন একেবারেই ভুলে যাবে। জীবন ধারণের জন্য যা কিছু দ্রব্যের জন্য তারা হয়ে উঠবে পুরোপুরি ইংল্যান্ডের শিল্প উৎপাদনের ওপর নির্ভরশীল। ব্রিটেন অবাক হয়ে ভাবলেন, দেশীয় ব্যক্তিদের মধ্যে যারা নিজেদের শিক্ষিত ভেবে আত্মাভিমান দেখান, তারা এই তিক্ত সত্যগুলি বুঝতে পারছেন না কেন? নিজেই এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এরা বুঝতে পারছে না তার কারণ এরাও যথার্থ শিক্ষিত নয়, এদের কোনো আত্ম উপলব্ধি হয়নি। ব্রিটেন বুঝলেন তার একার পক্ষে এই সব কিছুর পরিবর্তন করা সম্ভব নয়। তবু তিনি নিরুদ্যমী হয়ে বসে থাকার মতো মানুষ নয়। কয়েকটি মহান আদর্শকে অবলম্বন করে যারা জীবন কাটান, তারা বেশিরভাগ ক্ষেত্রেই পারিপার্শ্বিক প্রতিকূলতা সম্পর্কে সম্যক অবহিত থাকে না। আমরা যাকে বলি বাস্তব জ্ঞান, সেই জিনিস তাদের যথেষ্ট কম থাকে। ব্রিটেন তার কার্যকলাপ শুরু করে একসঙ্গে এদেশীয় ব্যক্তিদের এবং তার স্বদেশবাসী ইংরেজদের ক্রুদ্ধ করে দিলেন। কৈলাসচন্দ্র বসু নামে হিন্দু কলেজের একজন শিক্ষক খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। অমনি কলেজের অভিভাবক সবার হিন্দু সদস্যরা রুষ্ট হয়ে বললেন কৈলাসচন্দ্রকে চাকরি থেকে অপসারিত করতে হবে। ব্রিটেন বিস্মিত হলেন। ধর্মান্তরিত হওয়াই কি একজন শিক্ষকের অযোগ্যতার পরিচয়?
কলেজে তো অনেক ইউরোপীয় শিক্ষক রয়েছেন যারা ধর্মের খ্রিস্টান। তাহলে একজন বাঙালি যদি খ্রিস্টান হয় তবে সে কেন শিক্ষকতা করতে পারবেন না? হিন্দু সদস্যরা উত্তরে বললেন, এতে ছাত্রদের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। ব্রিটেন নতুন এসেছেন, সবকিছু ভালো করে বুঝিয়ে উঠবার আগে কৈলাসচন্দ্র বসু অপসারিত হয়ে গেলেন। কিছুদিন বাদে গুরুচরণ সিংহ নামে একটি ছাত্র খ্রিস্টান হলো। দেশে খ্রিস্টান হবার ধুম পড়ে গেছে। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত যুবকদের ধারণা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেই তারা রাজার জাতে উন্নীত হবে। হিন্দু কলেজের নিয়ম অনুযায়ী গুরুচরণ সিংহ আর ছাত্র থাকতে পারবে না সেখানে। হিন্দু ছাড়া কারুর পাঠের অধিকার নেই সেখানে। কয়েক বছর আগে রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদনও খ্রিস্টান হবার পর এই কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু এবার ব্রিটেন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানালেন। হিন্দু কলেজ পুরোপুরি সরকারের এখতিয়ারে নয়। কয়েক বছর ধরে ইংরেজ সরকার এই কলেজকে কিছু আর্থিক সাহায্য করছেন, কিন্তু কলেজটি স্থাপিত হয়েছিল বেসরকারি উদ্যোগে এবং গণ্যমান্য ব্যক্তিদের দানে। সেই সব ব্যক্তিরা কিংবা তাদের পারিবারিক প্রতিনিধিরা এখনও রয়েছেন কলেজ পরিচালনা সংস্থার সদস্য। তাদের নেতৃত্ব দেন রাজা রাধাকান্ত দেব। রক্ষণশীলতার প্রধান ও সুদৃঢ়তম দুর্গটি তিনিই রক্ষা করে চলেছেন। হিন্দু সদস্যরা ভাবলেন, পাদ্রীদের মতো ব্রিটেনে বুঝি এদেশে খ্রিস্ট ধর্মের বন্যা বইয়ে দিতে চান। সুতরাং রাধাকান্ত দেব প্রমুখ দৃঢ় প্রতিরোধে নামলেন। যদিও ব্রিটেন ধর্ম বিষয়ে খুব উৎসাহী নয়, অখ্রিস্টান মাত্রই নরকে পতিত হয় এমন বিশ্বাস তার ধর্মে নেই। ধর্মগ্রহণ বা বর্জনকে তিনি মানুষের ব্যক্তিগত রুচি হিসেবেই গ্রহণ করেন। শুধু হিন্দু ছাত্ররাই হবার অধিকারী হিন্দু কলেজের এই মূল নিয়মটিকে তিনি বর্জন করতে চান। তিনি প্রতিপক্ষের সামনে দৃষ্টান্ত তুলে ধরলেন। হুগলির কলেজ কিংবা প্রিন্স গোলাম মোহাম্মদ প্রতিষ্ঠিত রসাপাগলা গ্রামের ইংরেজি স্কুলে তো খ্রিস্টান, মুসলমান ও হিন্দু ছাত্ররা একসঙ্গে পাঠ নেয়। সেসব স্থলে তো কোনো বৈষম্য নেই। মুসলমান ও খ্রিস্টানরা হিন্দুদের সঙ্গে একযোগে শিক্ষাভাস করতে অনাগ্রহী নয়। শুধু হিন্দুরাই কেন দূরে সরে থাকবে? এই তর্ক মাঝপথে রইল। গুরুচরণ সিংহ নামের ছাত্রটি নিজে থেকেই কলেজ ছেড়ে চলে যাওয়ায় তখনই কোনো সিদ্ধান্ত নিতে হলো না। কিন্তু রাধাকান্ত দেবের দল ব্রিটেনের উপর চটে রইলেন। ব্রিটেনের পর চটিয়ে দিলেন ছাত্রদের। ইংরেজি সাহিত্য ও ইতিহাসের অতি জনপ্রিয় অধ্যাপক ক্যাপ্টেন রিচার্ডসন অন্যান্য কয়েক জায়গায় ঘুরে সম্প্রতি হিন্দু কলেজেরই অধ্যক্ষ হয়েছেন। ক্যাপ্টেন সাহেব শিক্ষক হিসাবে অতি সুযোগ্য, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার নারী ঘটিত দুর্বলতার কথা নিয়ে কানাকানি চলছিল সর্বত্র। তাছাড়া যথাসময়ে কলেজে আসাও তার ঠিক ধাতে পোষায় না। এক একদিন কলেজ শুরু হবার অনেক পরে তিনি ঈষৎ স্খলিত পদে কলেজে আসেন, তখনও তার চোখটির রক্তিমা ভাব। এই অসংযমী ও সময়জ্ঞানহীন অধ্যক্ষকে ব্রিটেন সুনজরে দেখলেন না। ছাত্রদের কাছে এরকম অধ্যক্ষ আদর্শস্থানীয় হওয়া উচিত নয়। তিনি রিচার্ডসনের কাছে কৈফিয়ত চাইলেন। অহংকারী রিচার্ডসন তৎক্ষণাৎ দিয়ে দিলেন পদত্যাগপত্র এবং ব্রিটেন তা গ্রহণ করতে দ্বিধা করলেন না একটুও। এর ফলে ছাত্রমহলে শোরগোল পড়ে গেল। অভিভাবকরাও সভা ডেকে ব্রিটেনের সিদ্ধান্তের প্রতিবাদ করলেন। ছাত্ররা ঠিক করল বিশাল আকারে সম্বর্ধনা দেবে তাদের প্রিয় অধ্যাপককে। ব্রিটেন তার উপরে নিষেধাজ্ঞা জারি করে জানালেন, যে কোনো বিদায়ী সরকারি কর্মচারীকেও সম্বর্ধনা জানানো আইন বিরুদ্ধ। ছাত্ররা একযোগে সংবাদপত্রে লিখল ব্রিটেনের এই ধরনের কঠোর হস্তক্ষেপ বিষয়ে। সারা দেশে ব্রিটেনের নিন্দা রটে গেল। ব্রিটেনের এর পরের উদ্যোগটিতে হাঙ্গামা হলো অনেক বেশি। শিক্ষা বিষয়ের মতন ব্রিটেন দেখলেন এদেশে আইন ব্যবস্থার মধ্যে অনেক বৈষম্য রয়েছে। ইউরোপীয়রা কতগুলি বিশেষ সুযোগ সুবিধা পায় এবং তার অপব্যবহার করে। মফস্বলে ইউরোপীয়রা ভারতীয়দের উপর যত অত্যাচারই করুক তার কোনো প্রতিবিধান নেই। মফস্বলে কোনো আদালতে ইউরোপীয়দের কোনো ফৌজদারি মামলার বিচার হয় না। বহু ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে। কয়েক রকমের ব্যবসা তারা একচেটিয়া করে নিচ্ছে। রেশম, চিনি এবং নীল উৎপাদনের জন্য তারা কুঠি স্থাপন করে সেখানে নিজস্ব রাজত্ব চালায়। সেখানে কোনো আইনের শাসন নেই। শ্বেতাঙ্গরা স্থানীয় লোকদের
মারধর করে, বাড়িতে আগুন লাগায় ও যুবতী স্ত্রীদের সবলে ধরে নিয়ে যায়। সরকারের দেশি কর্মচারীরা এদের কোনো কাজে বাধা দিতে গেলেও এদের কাছে অপমানিত হয়, অনেক সময় প্রহৃতিও হয়। আইন সচিব হিসেবে ব্রিটেন এসব সহ্য করতে রাজি নন। তিনি যে আইন শিক্ষা করেছেন তার মূল কথাই হলো আইনের চোখে সবাই সমান। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসি বিপ্লবের পর সকল মানুষের সমান অধিকারের কথা ইউরোপের বিভক্ত মানুষের কাছে স্বীকৃত হয়েছে। ব্রিটেন সেরকমই একজন মানুষ। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষের জন্য দুরকম আইনের ব্যবস্থা তিনি মেনে নিতে প্রস্তুত নন। তিনি ইউরোপীয়দের বিশেষ অতিরিক্ত সুযোগ সুবিধাগুলি বাতিল করে দিয়ে নতুন আইনের খসড়া প্রণয়ন করলেন। অমনি গর্জে উঠল বেসরকারি ইংরেজ সমাজ। এইসব ইংরেজদের হাতে বেশ কয়েকটি পত্রপত্রিকাও রয়েছে। এইসব কাগজে উঠল প্রতিবাদের ঝড়। তারা ব্রিটেনের এই নতুন আইনের নাম দিল ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন। প্রায় এক যুগ আগে মেকলে সাহেবও এরকম আইন প্রয়োগের চেষ্টা করেছিলেন এবং সর্বাংশে সার্থক হতে পারেনি। ব্রিটেন একেবারে বদ্ধপরিকর। সংবাদপত্রে তাকে নিয়ে যতই গালাগালি কুৎসা চলুক, তিনি পশ্চাৎপদ হবেন না। তবে তিনি লক্ষ্য করলেন নেটিভদের মধ্যে কেউ কেউ তার পক্ষ সমর্থন করতে এগিয়ে আসছেন। রামগোপাল ঘোষ নামে এক ব্যক্তি ইংরেজিতে একটি পুস্তক প্রকাশ করেছেন তার সপক্ষে। তবু শেষ পর্যন্ত হেরে গেলেন ব্রিটেন। লর্ড ডালহৌসি দেশীয় রাজন্যবর্গের বিষয় সম্পত্তি কেড়ে নেবার পরিকল্পনাতেই তখন ব্যস্ত। তিনি তুচ্ছ আদর্শগত কারণে ইংরেজ সম্প্রদায়কে চটাতে চান না মোটেই। সরকার ব্রিটেনের নতুন আইনের খসড়া বাতিল করে দিল। উল্লাসের কলরোল পড়ে গেল ইংরেজ সমাজে। ব্রিটেন সেদিন একা বসে রইলেন নিজের কক্ষে। হিন্দু কলেজেও তিনি সব সম্প্রদায়ের ছাত্রদের প্রবেশ অধিকার দিতে পারেননি। আইনের বিচারের ক্ষেত্রেও তিনি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের সমান সুযোগ দিতে পারলেন না চেষ্টা করে। এরই মধ্যে একদিন সকালে তার খানসামা এসে খবর দিল যে একজন দেশি বাবু তার সঙ্গে দেখা করতে চায়। ব্রিটেন বাবুটিকে ভিতরে নিয়ে আসার অনুমতি দিলেন। কোট প্যান্টে সুসজ্জিত একজন সুপুরুষ বাঙালি এসে ঢুকল ঘরে। তার হাতে একখানি বই। তিনি হিন্দু কলেজের ভূতপর্ব ছাত্র গৌরদাস বসাক। বিশুদ্ধ ইংরেজিতে গৌরদাস বললেন, মিস্টার বেথুন, আমি যে আপনার অমূল্য সময় ব্যয় করাইতে আসিলাম সেই জন্য মার্জনা করিবেন কি? ব্রিটেন একটু হাসলেন। তার নামের বানান দেখে নেটিভরা প্রায় সকলেই তাকে বেথুন বলে। তিনি প্রথম সংশোধন করে দিতেন, এখন আর করেন না। বানানটি অন্যরকম, সকলকে বোঝানো সম্ভব নয়। তিনি একটি কেদারা দেখিয়ে বললেন, ভদ্রমহোদয়, আসন গ্রহণ করুন, তাহার পর আপনার বক্তব্য শুনিব। গৌরদাস বললেন, মহাশয়, আমার বক্তব্য অতি সামান্য। আমার এক বন্ধু একটি কবিতা পুস্তক প্রণয়ন করিয়াছেন। আপনি স্বয়ং বিদ্বান ও সাহিত্য অনুরাগী। সেই বিবেচনায় আপনাকে সেই পুস্তকের এক কপি উপহার দিতে আসিয়াছি, যদি অনুগ্রহ করিয়া তাহা গ্রহণ করেন। ব্রিটেন জিজ্ঞেস করলেন, কবিতা পুস্তকটি আপনার রচনা নহে? গৌরদাস বললেন, না মহাশয়, ইহা আমার এক আবল্য সুহৃদে। তিনি মাদ্রাজে থাকেন। তিনি এক্ষণে কলকাতায় উপস্থিত থাকিলে অবশ্যই স্বয়ং আসিয়া আপনার সমীপে কেতাবটি পেশ করিতেন। তাহার অনুরোধেই আমি। বাংলা কবিতা পুস্তক? দুঃখের বিষয়, আমি বাংলা পড়িতে জানি না। না মহাশয়, ইহা ইংরেজিতে রচিত। ইহাতে অতিশয় উচ্চাঙ্গের সব কবিতা গ্রন্থিত হইয়াছে। ব্রিটেন হাত বাড়িয়ে বইখানি নিলেন। বইখানি সুন্দর করে বাঁধানো, ভিতরে তার নামের নিচে কবির স্বাক্ষর। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত, বইটির নাম ক্যাপটিভ লেডি। ব্রিটেন পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগলেন রচনার নিদর্শন। গৌরদাস বিনীতভাবে বললেন, আমার এই সুহৃদটি অতি অল্প বয়স হইতে ইংরেজিতে কাব্য রচনা করিয়া বহুজনকে চমৎকৃত করিয়াছে। ক্রমে সে মিল্টন বায়রনের সমবর্তী হইয়া উঠিবে, এই আমাদের বিশ্বাস। ব্রিটেন একটি দীর্ঘশ্বাস ফেলে বইটি নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার বান্ধবটি বাংলা ভাষায় হয়েও বাংলাতে কাব্য রচনা না করে ইংরেজিতে কাব্য রচনা করলেন কেন? কোনো কবি মাতৃভাষা ছাড়িয়া অপর ভাষা অবলম্বনে কাব্য রচনা করে এমন তো কখনো শুনি নাই। গৌরদাস বলল, মহাশয়, এই কবি মাইকেল MS.
ইংরেজদের মতো ইংরেজি ভাষায় দক্ষ। বহু ইংরাজি একথা স্বীকার পাইয়াছে। আমিও না হয় তাহা স্বীকার করিলাম। অনেক ইংরাজও অত্যুত্তম ফরাসি ভাষা জানে, কিন্তু তাহারা ফরাসি ভাষাতে কবিতা রচনা করে না। বাংলাভাষীদের পক্ষে বাংলাতে কিছু রচনা করার বাধা কোথায়? মহাশয়, বাংলা ভাষা সাহিত্য রচনার উপযোগী নয়। ইহা অতি কদর্য ও ইতর লোকের ব্যবহার্য। এই ভাষার দ্বারা কোনো মহৎ ভাব প্রকাশ সম্ভব নয়। আমার সুহৃদটিকে আমি নিজেও কয়েকবার বাংলায় কিছু রচিবার জন্য অনুরোধ করেছি, কিন্তু সে বাংলা ভাষা সম্পর্কে এরূপ মত প্রকাশ করে। ব্রিটেন ভ্রূকুঞ্চিত করলেন। তিনি আগেও লক্ষ্য করেছেন, বাঙালিরাই বেশি বাংলা ভাষার নিন্দা করে। বাংলা ভাষা যদি উচ্চাঙ্গের নাও হয়, তবু সেই জন্য বাঙালিদের কোনো দুঃখ বোধ নেই। এটা একটা আশ্চর্যের ব্যাপার নয়? তার মনে পড়ল কিছুদিন আগে তিনি কৃষ্ণনগর কলেজে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখেছিলেন কৃতি ছাত্ররা তার মনোরঞ্জনের জন্য নানা ইংরেজি কবিতা পাঠ করে শোনালেন। ব্রিটেন তখন মঞ্চে উপবিষ্ট কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, ভদ্র মহোদয়গণ, ইহারে কি কেউ বাংলা কবিতা জানে না? ইংল্যান্ডের কোনো সভায় একটিও ইংরেজি পদ্য পাঠ করা হইল না। ইহা অকল্পনীয়। আপনাদের বাংলাদেশের সভায় কি এ করা সম্ভব হয়? সেই ভদ্রমণ্ডলীও তখন এক বাক্যে বলেছিলেন, মহাশয়, ইহারা বাংলা শিখিবে কি? বাংলাতে শিখিবার কোনো বস্তু নাই। বাংলাতে যা রচিত হয় তা সবই কুরুচিপূর্ণ। ব্রিটেন একটু রেগে গিয়ে বলেছিলেন, 500 বৎসর আগে আমাদেরও ইংল্যান্ডেও ইংরেজি ভাষা খুবই অমার্জিত ও বর্বর ছিল। তাহা বলিয়া কি আমরা পরভাষা গ্রহণ করিয়াছি? আপনাদের মতন ব্যক্তিরা উদ্যোগ করলেই তবেই না বাংলা ভাষার উন্নতি বিধান ঘটবে। বাংলাতে যদি মহৎভাবের গ্রন্থ নাই, তাই বিভিন্ন ইউরোপীয় ভাষা হতে উত্তম উত্তম রচনাদি বাংলাতে অনুবাদিত করাইতেছেন না কেন? বাংলা ভাষায় সেসব অনুবাদ পড়িয়া ছাত্রদের রুচি উন্নত হইবে, তৎপরে তারা উচ্চমানের রচনা বাংলাতে লিখিতে শিখিবে। গৌরদাসের মুখের উপর সরাসরি দৃষ্টি স্থাপন করে ব্রিটেন বললেন, মহাশয়, আমি যতটুকু বুঝি তাহাতে বলতে পারি যে একজন উচ্চাভিলাষী প্রতিভাবান তরুণের পক্ষে এমন সুবর্ণ সুযোগ তো আর হয় না। বাংলা ভাষা যদি এখনও অপরিণতই থাকে, তবে কাহার না লোভ হইবে সেই ভাষাকে পরিমার্জনা করিয়া দেশের মানুষের কাছে প্রথম মহৎ কোনো রচনা উপহার দেওয়ার। যে ভাষায় বহু সংখ্যক লেখক অনেক উত্তম গ্রন্থ রচনা করিয়াছে, সে ভাষায় খ্যাতি অর্জন করা সুকঠিন। কিন্তু যে ভূমি আজও অকর্ষিত, সেখানেও তো অতি সহজেই সোনার ফসল ফলানো যাইতে পারে। গৌরদাস বসাকের এসব কথাগুলি তেমন পছন্দ হলো না। তিনি ভেবেছিলেন মিস্টার বেথুনের মতন একজন মাননীয় ইংরেজদের কাছ থেকে একটি প্রশংসাপত্র আদায় করে মধুর কাছে পাঠিয়ে দেবেন, কিন্তু এই সাহায্য উল্টো রকমের কথা বলে। গৌরদাস উঠে দাঁড়িয়ে বিনম্রভাবে বললেন, মিস্টার বেথুন, আপনার উপদেশ আমি নিশ্চিত আমার বন্ধুকে জানাইব। গৌরদাস চলে যাবার পর ব্রিটেন আবার দেখতে লাগলেন বইখানি। কিছু অংশ পাঠ করলেন মনোসংযোগ করে। তিনি হতাশ হলেন। কতখানি ইংরেজি ভাষার চর্চা করেছে এই কবি, তার প্রাণপণ প্রমাণ দেবার চেষ্টা করেছে এই বইখানির মধ্যে, কিন্তু এতে কাব্যের নামগন্ধও নেই। এই ব্যক্তির পক্ষে ইংরেজি ভাষায় কবিদের মধ্যে স্থান গ্রহণ করা যেন এক মুন্ডহীন ঢরের দিবা স্বপ্ন। এদেশের ধারণা অনুযায়ী এ ব্যক্তি শিক্ষিত, কিন্তু ব্রিটেনের মতে যতই ইংরেজি শিক্ষা করুক, তবু এইরকম ব্যক্তি শিক্ষাহীন, কারণ এদের আত্ম উপলব্ধি হয়নি। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক আর শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।